যত চাই ভুলে যেতে চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না নিভে যাওয়ার ছায়া। নায়িকা শাবানা লাইভে এসে কেন এত কাঁদলেন, কি ঘটনা ঘটেছিল তার সাথে, তা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে মুভির কারণে নায়িকা শাবানা তিনি মুভি জগৎ ছেড়ে চলে যায়। সব কাজ শেষ, আমি আশা করছি। মেয়েদের ঘরে যখন তখন আসতে নেই। কেন দেখছিস না আমি কাপড় পরছি? আর নায়িকা শাবানা কি এমন কাণ্ড করেছিল, কেন তার গোপন কথা হুজুর ফাঁস করলেন? বাংলাদেশের একজন নায়িকা শাবানা সম্ভব উনি বারবার অনুরোধ করছে, শতবার সরকারি ভাবে আবেদন জানাইছে বিভিন্ন ভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয়, প্রচার করা না। তওবা করে বর্দানশীল নারী হইছে, আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন, আল্লাহর হাতে। তওবা করলে মাফ আল্লাহ করতেই পারে, কোনো অসম্ভবের কিছু। কিন্তু যে নারী তওবাবিহীন মারা গেল, সে তো জানেই না তওবা করতে হবে। এই জন্য এটাই সত্য। নায়িকা শাবানার নামাজ নিয়ে কি এমন কাণ্ড করেছিল যা বলতে গিয়ে নায়ক আলমগীর কেঁদে গেল? শাবানা একটু অন্য জগতের মানুষ। উনি সকালবেলা শুটিংয়ে আসবেন, তখনকার দিনে তো 7টায় আসতে হতো আমাদেরকে। এসে শুটিং মেকআপ নিতেন, শুটিং করতেন, শুটিং শেষ মেকআপটা উঠালেন, চলে গেলেন। যাই বা যাচ্ছি, ভালো থাকবেন, কিছু বলে যেতেন না, গাড়ি ঢুকতেন, চলে যেতেন। আমি যে আপনি এরকম কেন বেরসিক লোক কেন কোনোদিনই বলে যান না? বা আলমগীর আমার তো তাড়াহুড়া থাকে, বাড়িতে গিয়ে শাওয়ার নিয়ে গোসল টোসল করে আমাকে তো নামাজ পড়তে হবে, সারাদিনের নামাজগুলো। নায়িকা শাবানাকে কেন নায়িকারা থাপ্পড় মারবে বলেছিল, কি ঘটনা ঘটেছিল সেদিন? থাপ্পড় মারবি শাবানা আপাকে? আমি থাপ্পড় মারবো শাবানা আপাকে? আমি পারবো না শাবানা আপাকে। আরে তো এটা কাজ কর না। আমি না আপা না আপা না আপা না, পায়ে ধরি। তো যাই হোক, শুটিং তো করতেই হবে, তো দিছি থাপ্পড়। ওই যে এক থাপ্পড় দেওয়াতে আমি যে হইলাম একটা নেগেটিভ চরিত্রে, এবং সেই ছবি হিট, সবুজ সাথী। তারপর থেকে তো এখন আমাকে সবাই নেগেটিভ রোলেই ডাকে। আর এখন জানবো 30 বছর পর নায়িকা শাবানা তিনি এখন কেমন আছেন, আসলেই কি তাকে কাঁদতে হচ্ছে? 30 বছর সিনেমা থেকে দূরে ভিনদেশে কেমন কাটছে অভিনেত্রী শাবানার দিনকাল, চলুন তাহলে জেনে নেই বিস্তারিত। মাত্র 9 বছর বয়সে 1962 সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। 3.5 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি প্রায় 300টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে অভিনেতা আলমগীরের সাথে রেকর্ড 130টি সিনেমায় জুটি বাঁধেন তিনি। ব্যক্তিগত জীবনে ক্যারিয়ারের শুরুর দিকেই 1973 সালে তিনি ওয়াহিদ সাদিককে বিয়ে করেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, জনপ্রিয়তার একেবারে শীর্ষে থাকা অবস্থায় তিনি হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেন। আর নায়ক আলমগীর তিনি নায়িকা শাবানার কোন এমন গোপন তথ্যগুলো ফাঁস করলেন যা কেউ জানে না? এটাই আমার সাথে শাবানাকে কাস্ট করেছেন। উনি কিন্তু প্রত্যেকটা রোমান্টিক ছবি করেছেন, কিন্তু ওনার প্রেমের ছবিটা গল্প বলার স্টাইলটা ছিল অন্যরকম। উনি শাবানা যখন এই ছবিগুলো করে তখন শি ওয়াজ এ স্টার, শাবানা ওয়াজ এ স্টার। আমি কিন্তু হাঁটি হাঁটি পা পা করছি, আসছি ইন্ডাস্ট্রি। উনি অভিনয় করতেন, মেথড অ্যাক্টিং করতেন, তাল লয় সুর ওর বাইরেও নেওয়া যেত না। এবং উনি কিন্তু লাউড অ্যাক্টিং করতেন, আন্ডারটোন অ্যাক্টিং করতেন, যখন যেটা প্রয়োজন। যেই মেথডে ওই ক্যারেক্টারটাকে উনি ফেলে দিলেন, ওই মেথডের বাইরে উনি কখনো যাননি। এখন বন্ধুরা, এই ভিডিওর শেষে আপনাদেরকে নায়িকা শাবানার সেই ইন্টারভিউটি দেখাবো, যেখানে তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনাগুলো তুলে ধরলেন। চলুন সেই ভিডিওগুলি দেখে নিই তাহলে। সত্যি কথা বলতে, রাজ্জাক ভাই, বুলবুল আহমেদ, আলমগীর ভাই, এনাদের সাথেই বেশি ছবি হয়েছে, তাই না? বুলবুল আহমেদ সাহেব, আলমগীর ভাইয়ের সাথে বেশি, তারপর রাজ্জাক ভাই, তারপরে বুলবুল আহমেদের সাথে বেশ কিছু ছবি হয়েছে। আমার কাছে সবাই, কিন্তু আমার সাথে সবাই ঠিকই ছিল। ডাইরেক্টর তো বোঝাতে, তারপর আমি আমার নিজের মতো করে আমার নিজের ইয়েতে ঢেলে আমি তারপরে আমি যেমন একটা গ্রামের মেয়ে করতে গেলে, আচ্ছা গ্রামের মেয়ে, আচ্ছা আমি যখন কোনো শুটিং করতে যেতাম দেখতাম
যে আচ্ছা ও কিভাবে চলে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, কিভাবে তার চাউনি, এগুলো আমি কিন্তু পর্যবেক্ষণ করতাম। যদি ওই যে কোনো মার্কেট টার্কেটে বা কোনো দেখতাম যে একটু হাইফাই করে, কিন্তু আমি পোশাক আশাকের ব্যাপারে খুব সচেতন ছিলাম, যতই বড় লোক হোক, কিন্তু আমি কিন্তু ওর বাইরে না। একটা ছবি ছিল বধূ বিদায় ছবি, বধূ বিদায় ছবিতে আমাকে গ্রামের রোলটা দিলেন কাজী জয়ী সাহেব। আমাকে বললেন, প্রথম গল্পটা আমাকে শোনালেন, শোনানোর পরে তখন আমাকে বললেন যে দেখো এটা। তারপরে আমি বললাম কি যে গ্রামের মেয়ে। তখন বলে কি দেখো এটা এমন গ্রামের মেয়ে, খালি গায়ে শাড়ি পরে পড়তে হবে। তখন যখন আমি বললাম কাজী ভাই এই ক্যারেক্টার আমি, বলে কি না তুমি খুব সুন্দর করবে, তুমি আমি চাষি মেয়ে করলাম, তুমি এত সুন্দর। আমি বলছি ওইটা তো আমি পারবো না, আমার দ্বারা হবে না, যতই হোক হয় না, এক একটা নিজস্ব একটা থাকে। তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন আমাকে স্বরের রোলটা দিলেন, কবরীকে দিলেন ওই রোলটা। আগে আমার চরিত্র, গল্প আর চরিত্রটা আগে দেখতে, আগে এইটা, তারপরে দেখতাম ডাইরেক্টর। তারপরে যখন দেখতাম না ডাইরেক্টরটা ঠিক আছে, তারপরে আমি বললাম না আমার চরিত্রটা তো ভালো, সে যাই হোক, হয়তো সিম্পল যদি সে করে, তারপরেও তো আমার একটা কিছু করণীয় থাকবে। সেই জন্য আমার চরিত্রটা আগে দেখতাম। হিরো কে অন্য কে আমার দরকার নাই, আমি চেষ্টা করতাম আমারটা ভালো হোক, আমারটা ভালো হোক। এই ব্যাপারে আমি খুব একটু সেলফিশ ছিলাম। আমার বাবার না থাকলে হয়তো আমি খুব সত্যি কথা বলতে কি ছোটবেলায় একটু মানে কম কথা বলতাম, বেশি কথা বলতাম না। আর আমার যখন ওই এহতেশাম সাহেব ছিলেন আমার বাবার চাচাতো ভাই, না মামা তো ফুফাতো ভাই বোধহয় ছিল। যখন আমার বাসায় ঈদের দিন আসলেন তখন বলে কি যে আব্বাকে বললো যে তোর মেয়েটাকে আমি একটা ছবিতে, আমার মেয়ে কি অভিনয় করবো, ও তো ভালো করে সামনে আসতে চায় না, ও এত লাজু। বলে না না তুই কিচ্ছু হবে না, তুই তোর মেয়েটাকে দে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। তো তখন করলাম, ওইটা করার পরে তো আমার প্রথম শট ওটা হয়েছিল একটা বাড়িতে ছিল, রক্সনারা নায়িকা, রহমান নায়ক ছিল। বড় কি ভাইয়া আবুর বিয়ে, দৌড়ে খুশিতে দৌড়ে এসে ধরবো, তখন ভাইয়া আমাকে ধরে বলবে কি তাই নাকি রে, শুধু এই একটা শট হলো ফার্স্ট শট, প্রথম শটে প্রথম ওকে। তখন বলো কি রে বলছিলাম না যে তোর মেয়ে পারবে, তুই কেন দিতে চাচ্ছিস না। তখন এইভাবে আসা হলো। তখন আমার রিমুনারেশন ছিল, কিন্তু চকরি ছবির কথা মনে আছে, চকরিতে দিছিল 5,000 টাকা। লাস্ট ছবি কাল করলাম সোহানের না, হ্যাঁ ওটা শুটিংটা শেষে অন্য, কিন্তু ওইটি ছিল শেষ। কত ছিল আমার বাবা ডাইরেকশন দিয়েছিলেন দুটা ছবি, একটা মুক্তি আর একটা কি না মালকা, দুটো ছবি। হ্যাঁ তুমি যত পুরানো স্মৃতি, সব ছবি, ভালো গান সব আমাদের ভালো। এই লাস্ট চাচ্ছিলাম যে এটা করার জন্য, বেগম রোকেয়াটা করার জন্য, কিন্তু পারলে হয়তো ভালো, আরো ভালো লাগতো। ছবিটার প্রতি আফসোস থেকে যায়, শেষ করতে পারলো। দত্তদা কতবার যে অফিসে আসছে আমার সাথে, আমার জীবনের একটা শেষ ইচ্ছা এই ছবিটা হোক, হবে কি করে। তারপরে না শেষকালে আমি বললাম, শেষকালে আমি বললাম কি দত্তদা এক কাজ করেন, এখন পারমিশন, ওটা কি এখানে লোকাল ছবি করে কাউকে নিয়ে করেন। বলে শাবানা শোন, তোর আদলটা বেগম রোকেয়ার মতন, আদলটা বেগম রোকেয়ার মতো, আমি অন্য কাউকে দিয়ে করতে পারবো না। হিরোদের মধ্যে তো শাকিব খানকে অবশ্যই, আর মেয়েদের মধ্যে মৌসুমী, শাবনূর, এরা তো আমার সাথেই কাজ করেছে। শাবনূর অনেক ছবি করেছে, শাবনূর তো খুব ভালো আর্টিস্ট। মৌসুমী, শাবনূর এরা তো খুবই ভালো আর্টিস্ট। শাবানা ছাড়া অন্য কোনো আর্টিস্ট ছবি টানতে পারত ক্রেজ ছিল।
ওর সমস্যা আরো হিরোইনরা ছিল না, তখন তাদের সঙ্গে ওইভাবে। আমার একটি অবাক লাগে যে না আসলে ভালো যদি ছবি হয়, এখানে প্রোডাকশন হয়, সেরকম যদি হয়, তাহলে হয়তো এখানে যে আর্টিস্ট নাই তা না, সবাই কিন্তু ভালো আর্টিস্ট, কিন্তু ভালো আর্টিস্ট হলেই তো আর হবে না। এখন আপনি গল্প যদি গল্পর উপর নির্ভর করে, তারপরে আপনার সমস্ত কিছু নির্ভর করে গল্প ডাইরেক্টরের উপরে। হ্যাঁ, আপনার যদি সেরকম যদি গল্প হয় আর আপনার যদি ভালো ডাইরেক্টর হয়, তবে একটা আর্টিস্ট যে কোনো একটা আর্টিস্টকে সে তৈরি করতে পারে। তখন কো প্রোডাকশনের যে ওইখান থেকে আর্টিস্ট আনতে হয় না। আপনি যদি একটা ভালো মানে পরিচালক হন আর ভালো গল্প থাকে, তখন কি আর দরকার হয় ওদের? ওরাও তো আর্টিস্ট তৈরি করে না। আগে এখানে কি হতো, সবাইকে ইন্ডিয়া থেকে আর্টিস্ট আনতো, এখানকার ডাইরেক্টররাই তো আর্টিস্টকে তৈরি করতো। সেইভাবে ওই একটা মার চরিত্র, একটা বাবার চরিত্র, একটা ভিলেনের চরিত্র, একটা যে কোটা, সে কি গ্রামের কি শহরের হবে, সেটা তো সব তৈরি করতো, তাই না? এখন সেরকম ভালো পরিচালক হতে হবে, ভালো গল্প হতে হবে, তবে সেটা সম্ভব। আর্টিস্ট তো কাদামাটি। আমার চিন্তাধারায় 50-50 হইতে হবে মানে নাই। এটা ডিরেক্টর যদি আমার দেশে হয়, আমার অবশ্যই ক্যামেরাম্যানটা আমার দেশে হইতে হবে। ক্যামেরাম্যান কিন্তু ওই দেশের ডিরেক্টর কাজ করতে পারবে। সব যে 50-50 হইতে হবে তা না, কিছু হয়তো আমাদের ওখানে 70 হইতে পারে, ওদের ওখানে 70 হইতে পারে। এবার মিউচুয়াল আর্টিস্ট, বাংলাদেশ থেকে একটা আর্টিস্ট বা দুইটা আর্টিস্ট নিচে বাকি সব হতে হবে, এগুলো তো ঠিক না। হল থাকতে হবে, সেটাই নেই। আর এই হল তৈরি করতে গেলে ভীষণ একটা বড় নেতৃত্ব লাগবে, সরকারের সাথে বসতে হবে, বসে সেখান থেকে ফাইন্যান্স বের করে হল তৈরি করতে হবে। আর তোমার যদি ছবি না হয়, এন্টারটেনমেন্ট না পায়, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, রেপিং হবে, অমুক হবে, সমাজে সন্ত্রাস ভরে যাবে। মানুষকে আটকায় রাখে তো ফিল্ম, সিনেমা ঘরে। তাই যদি না পায়, কোথায় যাবে তারা? 60টা সিনেমা হলে কি করবে? সরকারের উচিত এইটাকে ইন্ডাস্ট্রি যেহেতু ঘোষণা করছে, বিভিন্ন লোকের আহ্বান করে, মনে কর টঙ্গিতে সিনেমা হল একটা, আমাদের সময় ছিল 4টা, টঙ্গির 4টা হল মালিকটা ডাকতে হবে যে কেন তোমরা বন্ধ করছো, কি কারণ? ওরা বললো ছবি হয় না। ইন্ডিয়ায় এখন ছবি করে ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন আছে, এখন কোন প্রযোজক টাকা লাগে না, ওই স্ক্রিপ্ট দেখে ওরা টাকা দেয়। এইভাবে সরকারের আগে আসতে হবে আমাদের এখানে। ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন করবে, সেখান থেকে প্রযোজকদের টাকা দিবে, হল মালিকদের টাকা দিবে, সে টাকা নিশ্চয় গ্যারান্টি ফেরত আসবে। এইভাবে উদ্যোগ দিলে বাঁচবে না। সুন্দর ছবি হোক, ভালো ছবি হোক, হ্যাঁ, মানে আমাদের ইন্ডাস্ট্রিটা যেন আরো 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 17 কোটি লোকের জন্য 1700 সিনেমা তৈরি হোক। হ্যাঁ, এগুলো মানে ইন্ডাস্ট্রি যাতে উন্নতি হোক, গ্রো হোক, এটাই